Hi student, how are you? I hope you are better or fine. তো আজকে আমরা অ্যাটমিক মডেলে পার্ট নাম্বার 3 তে এলাম। অলরেডি আমরা যে করেছি 1 এবং 2, সেখানে আমরা রাদারফোর্ড অ্যাটমিক মডেল, আলফা পার্টিকেল স্ক্যাটারিং, আর তারপর রাদারফোর্ড, তারপরে ড্রব্যাক, তারপর হচ্ছে বর অ্যাটমিক মডেল, বর অ্যাটমিক মডেলের পোস্টুলেট, সেখান থেকে কিছু আমরা স্পেকট্রাল লাইনগুলো দিয়েছিলাম যে লিমেন, তারপর বামার, পেসেন, ব্যাকেট, পিফাউন্ড, হামফ্রি, সব সামথিং এগুলো। তো আজকে ওইগুলো একটু টাচ করবো। তার মধ্যে প্রথমে আমরা দেবো ড্রব্যাক অফ বোর অ্যাটমিক মডেল। বোর অ্যাটমিক মডেলটাও কিন্তু কমপ্লিটলি সাকসেস হয় না, তার পিছনে যদিও একটা কোয়ান্টাম কন্ডিশন ধরেছে। যে কোয়ান্টাম কন্ডিশনটা কী ছিল আমাদের, না অ্যাঙ্গুলার মোমেন্টাম ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই, বা এইচ কাট এন মাল্টিপ্লাই থাকবে তার 2 পাই, মানে এন এইচ ডিভাইডেড বাই 2 পাই, বা এটার মাল্টিপ্লাই, মানে আমরা ধরি এটাকে এইচ বাই 2 পাইটাকে এইচ কাট ধরা হয়, তাহলে এইটা হচ্ছে তার ছিল অ্যাঙ্গুলার মোমেন্টাম কমিউটেশন, এবং এই অ্যাঙ্গুলার মোমেন্টটাকে ধরছে এবং তার কোয়ান্টাইজেশন কন্ডিশন ধরছে যে এন এর ভ্যালুটা সবসময় কি আসবে, 1 থেকে স্টার্ট হবে, 1 2 3 4 5 6 7 8 এরকমভাবে আসবে, মানে কোয়ান্টাইজ করে দিয়েছে। সেখানে একটা ওই কন্ডিশনে ধরেছিল। তো ফার্স্ট আমরা ড্রব্যাক দেখব। ড্রব্যাক drawback of Bohr atomic model. Drawback of Bohr atomic model. First number আমরা দেখব, না it is valid only but true for, it is valid only hydrogen atom or hydrogen like atom. Hydrogen like atom means, now hydrogen like atom means Li plus plus, number of electron out of most cell, number of electron is 1, or hydrogen like atom beryllium plus plus plus, না মানে বাইরের কক্ষে ইলেকট্রন সংখ্যা কত থাকতে হবে, 1 থাকতে হবে বাইরের সেলটাতে, বা আমরা বাইরের সেলটা অ্যাকচুয়ালি দেখো এগুলো বাইরের সেল বলতে কি টোটাল নাম্বার অফ ইলেকট্রন টোটাল সেলে একটাই থাকছে। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে কি, হাইড্রোজেনের একটা নিউক্লিয়াস হয়, এখানে তোমার নিউট্রন আর প্রোটন আছে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন। লিথিয়ামের কি 3টে থাকে, তার মধ্যে যদি ধরো দুটো ইলেকট্রন থাকছে না, দুটো ইলেকট্রনকে রিলিজ করে দিচ্ছে, তাহলে দুটো ইলেকট্রন কি রিলিজ করে দেয়, একটা ইলেকট্রন করে দেবে, তাহলে এরও দেখো নিউক্লিয়াস হলে বাইরের ইলেকট্রন একটা ইলেকট্রন মুভ করছে, এই জন্য বলা হয় এদেরকে হাইড্রোজেন লাইক অ্যাটম। এরপর যদি আমরা সোডিয়ামের ক্ষেত্রে ভাবি, তার ক্ষেত্রে ভিতরে কিন্তু ইলেকট্রন আছে, আউট অফ মোস্ট সেল একটা, সেটাই কিন্তু আমরা হাইড্রোজেন লাইট এরকম বলতে পারবো না। ক্লিয়ার? তাহলে সেকেন্ডটা ওইটাই আসবে, ক্যান নট এক্সপ্লেন বা ক্যান নট এক্সপ্লেন মেনি ইলেকট্রন সিস্টেম, স্পেকট্রাল লাইন অফ মেনি ইলেকট্রন সিস্টেম। তাহলে এরকম 2 নম্বরে বলবো, ইট ক্যান নট এক্সপ্লেন main spectral line of many electron system, যেগুলোর খুব বেশি ইলেকট্রন থাকবে তাদের কিন্তু এক্সপেক্টার যে লাইন আছে সেই লাইনগুলোকে এক্সপ্লেন করতে পারে না। এক্সপ্লেন বা এখানে আমরা বলবো যেমন বা জিমেন ইফেক্ট আছে, স্টার্ক ইফেক্ট আছে, বা স্পেকট্রাল লাইনকে যদি আমরা ধরো কোনো একটা আমরা স্পেকট্রাম পেয়েছি, মানে বর্ণালী পেয়েছি, সেটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডে রাখি বা ইলেকট্রিক ফিল্ডে রাখি, তখন কি দেখা যাবে, ম্যাগনেটিক ফিল্ড বা ইলেকট্রিক ফিল্ড লাগলে স্প্লিট হয়ে যায়। তার জন্য আছে যেমন জিমেন ইফেক্ট ম্যাগনেটিক ফিল্ড, আর স্টার্ক ইফেক্ট হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। তো এইগুলোকে যদি আমরা রাখি তার ক্ষেত্রে কি হবে, যে স্প্লিট হচ্ছে সেটা কিন্তু এখান থেকে এক্সপ্লেন করা যায় না বা এক্সপ্লেন করেনি। এরপর তাহলে এটা আসছে নাম্বার 3, কি হচ্ছে না কোনো সময়ও, মানে যেটা যে হাইজেনবার্গ প্রিন্সিপাল তোমরা পড়েছো বা পড়বে। হাইজেনবার্গ প্রিন্সিপাল মিন্স হচ্ছে, বা কেমিস্ট্রিতে পড়েছো হয়তো, মানে হাইজেনবার্গ প্রিন্সিপাল মিন্স হচ্ছে কি না, এট এ সার্টেন টাইম মোমেন্টাম আর পজিশন, আমরা কিন্তু কোনো সময়ই সেটাকে কি করতে পারবো না, মোমেন্টাম যদি ক্যালকুলেট করতে পারি তাহলে দেখবো যে এরর চলে আসবে কি না, পজিশন এরর চলে আসবে। আর যদি পজিশনটা যদি 100% আমরা কারেক্ট করি তাহলে মোমেন্টামে আমাদের এরর চলে আসবে। মানে দুটোকে একুরেসি কিন্তু কোনো সময় আমরা সার্টেন এট এ সার্টেন কন্ডিশন আমরা ক্যালকুলেট করতে পারবো না। কিন্তু বোর কি করেছে দেখো, আমরা রেডিয়াস পেয়েছি, ওই ইকুয়েশন ফর্মুলা বা ওই ফর্মুলা ক্যালকুলেট করেই আমরা ভেলোসিটি পেয়েছি।
তার মানে কি তার যে পজিশন রেডিয়াসটা ক্যালকুলেট করছি, আবার ভেলোসিটি মিনস তো মোমেন্টাম, মাস দিয়ে মাল্টিপ্লাই করলে মোমেন্টাম, দুটো একসঙ্গে ক্যালকুলেট করছি। যেটা কিন্তু ভায়োলেশন করছে কি না আনসার্টেনটি প্রিন্সিপাল অফ হাইজেনবার্গ, হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপালকে কিন্তু ভায়োলেশন করছে। বা এরকমভাবে বলতে পারো, ধরো একটা পুরো অন্ধকার ঘরে তোমাকে ছেড়ে দেওয়া হয়েছে, এরপর দিয়ে একটা বল আমরা ফেঁকে দিলাম, তুমি শব্দ শুনতে পেয়েছো, শব্দ শোনার পর তারপর কিন্তু চারদিকে ঘুরবে, তো তুমি একজাক্টলি বলতে পারবে যে কোন ডিরেকশনে মুভ করছে। বা তুমি যদি বুঝতে পারো যে বা কোনো দিকে এরকম করে হাতে করে করছো, সেখানে হাতে হয়তো লেগে গেছে, তো হাতে লেগেলে তুমি পজিশন বলতে পারলে, কিন্তু হাতে লেগে যদি সরে যায় কোন ডিরেকশনে সরেছে বলতে পারবে না। আর যেটা মুভমেন্ট থাকে সেই মুভমেন্টটাই হচ্ছে তার কি না, তার যে মুভমেন্ট সেটাই তো মুভমেন্টের ডিরেকশন হয়, এম ইন্টু ভি, এম তো স্কেলার কোয়ান্টিটি, ভি এর উপরে ডিপেন্ডেন্ট করে। তার মানে এখানে দেখো কি হচ্ছে, পার্টিকেলটা পজিশন আমার হাতে লেগে গেল, মানে বলে দিলাম এখানে বলটা আছে, কিন্তু হাতে লেগে যখন সরে গেল তখন কিন্তু কোন ডিরেকশনে সরেছে সেটা আর বলতে পারলাম না, মানে হয়তো বলবো যে এই ডিরেকশনে সরলো, অ্যাকুরেসি তো করতে পারবো না। এটা হচ্ছে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল। তাহলে আমরা কি লিখবো যে এটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে ভায়োলেশন violated violates the Heisenberg uncertainty principle. ওকে, তাহলে এটা এরকম ভাবে আমরা বলতে পারি ইটস ভায়োলেট অফ হাইজেনবার্গ আনসার্টেনটি violate the uncertainty Heisenberg uncertainty principle। তাহলে কি আসছে কি ইট ইজ violate the Heisenberg uncertainty principle। এটা কি করছে না, এটা ভায়োলেট করছে আনসার্টেনটি প্রিন্সিপাল। ওকে, তার মধ্যে কি তিনটে পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট হচ্ছে ইট ভায়োলেটস অনলি, ইট ইজ ভ্যালিড অনলি হাইড্রোজেন অ্যাটমস or hydrogen like atom, it cannot explain a spectral line of many electron system, it violates the Heisenberg এখানে uncertainty principle, violate the uncertainty principle। আর একটা আমরা বলতে পারি এখানে, ওকে, আর একটা এখানে বলতে পারি, দেখো এই পয়েন্টটা থেকেই 4 নম্বরে বলতে পারি ইট ভায়োলেট অফ ডি ব্রয় প্রিন্সিপাল বা হাইপোথিসিস, ওটা প্রিন্সিপাল ছিল না তো, ডি ব্রয় প্রিন্সিপাল ছিল, হাইপোথিসিস, ডি ব্রয় হাইপোথিসিস। ডি ব্রয় হাইপোথিসিস কি না, ইলেকট্রনটা পার্টিকেল নেচার, তো তার মানে তার দুটো নেচারে থাকবে, পার্টিকেল নেচার থাকবে, ওয়েভ নেচার থাকবে। কিন্তু বোর অ্যাটমিক মডেলে কোনো জায়গায় কি আমরা তার যে ওয়েভ নেচার নিয়ে কোনো জায়গায় ক্যালকুলেশন করছি, কোনো জায়গায় ক্যালকুলেশন করা হয়নি। তাহলে কি এটা কি ভায়োলেট করছে তার, মানে দাব্রয় যে বলেছি যেটা হচ্ছে কি ইলেকট্রন যেগুলো আসছে সেই ইলেকট্রনগুলো কি ওয়েভ নেচার থাকবে তার, তাহলে এটাকে সে ভায়োলেট করছে। আচ্ছা, নাম্বার 5 আমরা এরকম বলতে পারি, যেটা হচ্ছে ওই যে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড বললাম, মানে ইট ক্যাননট এক্সপ্লেন splitting of spectral line in the electric field or magnetic field। ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড এই দুটোকে কিন্তু এক্সপ্লেন করতে পারে না। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডের কি জেমান এফেক্ট, আর ইলেকট্রিক ফিল্ডের হচ্ছে স্পার্ক ইফেক্ট। মানে ধরো এমনি সিম্পল আমি বলছি, ধরো তুমি স্পেক্ট্রাল লাইন পেয়েছো, এমনি সিম্পল স্পেক্ট্রাল লাইন পেয়েছো 5টা, মানে 5টা কালার পেয়েছো। এরপর যখন দেখা গেলো ম্যাগনেটিক ফিল্ডে করে দিলে তখন অনেকগুলো কালার পেলে, বা হয়তো 7টা কালার পেলে বা 10টা কালার পেলে। একই রকম ইলেকট্রিক ফিল্ডে যে কেন স্প্লিট হয়ে গেল এটা কিন্তু বোর অ্যাটমিক মডেল থেকে আমরা ক্যালকুলেট করতে পারবো না। তো যাই হোক, মানে এর যে কনসেপ্ট ছিল যেটা আমরা অলরেডি কোয়ান্টামাইজেশনের যে থিওরি সেই কনসেপ্ট যেহেতু নিয়েছি, অবশ্যই তার ক্ষেত্রে তো বেনিফিট আছে এই পরবর্তী রিসার্চের ক্ষেত্রে। তো আমাদের যদি ড্রব্যাক পড়ে তাহলে 4টা বা 5টা যেটা মানে ড্রব্যাক দিবে, যতগুলো মনে থাকবে ততগুলো তুমি ড্রব্যাক দিবে। এরপর আমরা আগে যেগুলো করেছিলাম যে
সিরিজ ছিল, মানে স্পেকট্রামগুলো, সেই স্পেকট্রামগুলো চলে আসি, যেমন হাইয়েস্ট ক্যালকুলেট করতে বলে বা লংগেস্ট ক্যালকুলেট করতে বলে বা তোমার শর্টেস্ট ক্যালকুলেট করতে বলে ওয়েভলেন্থগুলো। ওকে, তো তার ক্ষেত্রে আমরা যে ফর্মুলা ছিল 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/n² ডিভাইডেড বাই 1/n², মানে আমাদের ফর্মুলা কি ছিল 1/λ ওয়েভলেন্থ ইকুয়াল টু ছিল আর, যেটা লিটবার কনস্ট্যান্ট, 1/n1² মাইনাস 1/n², যেখানে এখানে জেডটা কি ধরেছি আমরা 1, মানে এখানে আমরা বলে দেবো যে ফর হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে জেড ইকুয়াল টু 1, তাহলে এই ফর্মুলা আসবে 1/λ ইকুয়াল টু এটা। এখন ধরো আমরা হাইড্রোজেন কনসিডার করে নিচ্ছি যে হাইড্রোজেনের এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, মানে এন এর ভ্যালু কত, n ইকুয়াল টু 1। এখানে এই গ্রাউন্ড লেভেলে একটা ইলেকট্রন আছে, এরপর নাম্বার 2 দিলাম, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, এরকম ভাবে অনেকটা স্পেকট্রাল লাইন হতে পারে। মানে তাদের এগুলো কি n1 মিন্স কি, যে অরবিটগুলো ধরছি সেই অরবিটগুলোর বর অ্যাটমিক মডেল আমরা কি পেলাম, একটা এনার্জি লেভেল। তাহলে এই এনার্জি লেভেলে ইলেকট্রন আছে, আর ইলেকট্রন নেই, এই যে ইলেকট্রনটা আছে এর এনার্জি এটা আছে, যেমন এই লেভেল আছে, এখান থেকে যদি বেশি থেকে এনার্জি লেভেল যাবে, এগুলো একটা এনার্জি লেভেল, মানে আমরা কি বলি স্তর, একটা এনার্জির কি কতগুলো স্তর, মানে কোয়ান্টাইজ থাকে, মানে কন্টিনিউয়াস থাকে না এগুলো এনার্জিগুলো, এই জন্য এরকমভাবে আমরা কনসিডার করেছি এনার্জি লেভেলগুলো। তো ইলেকট্রনটা ধরো যদি কোনো কারণে একে আমরা এক্সাইটেড করি, কোনো হিটের সাহায্যে এক্সাইটেড করতে পারি বা যে কোনো এনার্জি দ্বারা একে যদি এক্সাইটেড করি, তাহলে কি করবে, জাম্প করে সামথিং কোনো একটা লেভেলে চলে গেছে, আমরা যদি হাই স্টেজে চলে গেছে বা যে কোনো অরবিটে আছে। এখন এই ইলেকট্রনটা যখন আবার রিপ্লাই করবে এখানে গ্রাউন্ড স্টেটে, বা আমরা যে গ্রাউন্ড স্টেটে এনার্জিটা জানি যে E1 ইকুয়াল টু কত, -13.6, এখানে একটা মাইনাস টার্ম, এত ইভি। এরপর এখান থেকে এই এনার্জিটা কি হয় না, E2 এনার্জিটা আসবে, মানে 2n², তো 4 দ্বারা ডিভাইডেড হবে, তাহলে 4 দ্বারা ডিভাইডেড হলে আসছে -3.4 ইভি। এরকম করে আস্তে আস্তে কমতে থাকবে। আমি এখানে দেখো এনার্জি লেভেলগুলো বোঝানোর জন্য আমি এনার্জি লেভেলগুলো আছে না, সব দেখো ডিফারেন্সগুলো সব প্রায় সেম করেছি, এটা একটু যা বড় করেছি, কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি তোমার এনার্জি লেভেল আসবে এরকম, তারপরেরটা এরকম, দিয়ে সব এরকম আস্তে আস্তে কমতে থাকবে, এরকম কমতে থাকবে, কিন্তু যত উপর দিকে যাবে না এনার্জি গ্যাপটা কমতে থাকবে, কারণ ফর্মুলাটা তুমি যদি এখানে তাকাও দেখো, ই এন এর ভ্যালুটা কত ছিল, -13.6 জেড² ডিভাইডেড বাই n² ইভি ছিল, তো জেড একটা 1 হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে, তাহলে এন এর ভ্যালুটা প্রথমে কি হবে 1, মানে 1 আসবে, তারপর 2 হলে কত আসবে 4, তারপর 3 হলে আসবে 9, তারপরে হচ্ছে যদি 4 হয় তাহলে 16। তোমরা দেখো ফার্স্টে 1 দ্বারা ডিভাইডেড, তারপর 4, তারপর 9, তারপর হচ্ছে 16, এরকম আসছে, মানে কি যে গ্যাপটা এখানে দেখো গ্যাপ প্রায় 10, তারপরটা কি গ্যাপ 10 আসবে না, দেখো 9 দ্বারা ডিভাইডেড করে, এখানে 9 দ্বারা ডিভাইডেড করলে আসবে 1, আর এখানে থাকছে 4, মানে হচ্ছে তোমার পয়েন্ট 9, মানে 5 ধরছি আমি, তারপর আরেকটা কিছু টার্ম আসবে, তার মধ্যে এটা আসছে E3টা আসছে সামথিং -1.5 ইভি আসছে, দেখো। তাহলে এই যে গ্যাপটা, এখানে গ্যাপটা কত, এখানে গ্যাপটা ধরো আমরা যদি 3 ধরি, তার মানে গ্যাপটা 2 আসছে, এই দুটো এনার্জির গ্যাপ 2, আর এটা কত আসছে 10 আসছে, মানে এই ফার্স্টের দিকে এনার্জি গ্যাপ বেশি থাকে, এরপরে যত উপর দিকে যাবো এনার্জি গ্যাপ কিন্তু কমতে থাকে। আমি বোঝার জন্য এটাকে, বা সব যেহেতু আমাদেরকে লিখতে হবে, এই জন্য আমি স্ট্রাকচারটাকে এরকমভাবে কিন্তু ড্র করেছি, ক্লিয়ার। এরপর ইলেকট্রনের এনার্জি ধরো এখান থেকেও আসতে পারে ফার্স্ট লেভেলে, আবার আসতে পারে তোমার নেক্সট স্তর থেকে আসতে পারে, বা তোমার এখান থেকে আসতে পারে, বা এই জায়গা থেকে আসতে পারে, বা তোমার আসতে পারে ধরো এখান থেকে। তাহলে কটা আসছে 1 2 3 4 5, এগুলোর আমরা একটা শর্ট মেথড দেবো যে কতগুলো লাইন আসবে, কতগুলো লাইন আসবে, মানে এদের ক্ষেত্রে যেমন আমরা এমনি ইন জেনারেল মেথডে ক্যালকুলেট করতে পারবো যে কোন নাম্বার থেকে কোন নাম্বার আসে, ছবিগুলো দেখে নিতে পারবো, বা এর একটা ফর্মুলাও আছে এন দিয়ে, সেই ফর্মুলাটা n2 - n1 n2 +1 দিয়ে ফর্মুলাটা ওটা দেখাচ্ছি একটু পরে। আচ্ছা, তাহলে এই যে লেভেল যখন গ্রাউন্ড লেভেলে আসবে, কি যে কোনো লেভেল থেকে আসুক, 1 2 3 4 যেখান থেকে আসুক, গ্রাউন্ড লেভেলে যখন আসবে তখন সেই তার যে, মানে এখানে যে আমরা স্পেকট্রাল লাইনগুলো পাবো, সেই স্পেকট্রাল, হ্যাঁ তার আগে বলি এই যে ইলেকট্রনটা এটাকে এক্সাইটেড করছি কীভাবে, যে প্রথমে বললো হিট করে, এটা কি করে হিট করবো, ধরো তোমার একটা কোনো জায়গা আছে, চেম্বার আছে, সেই গ্যাস রেখেছো, সেখানে কোনো ইলেকট্রিক আর্ক, মানে যে স্ফুলিঙ্গ, বা যে আমরা প্লাস মাইনাসকে ছুটে একটা হিট যেটা হয় না স্ফুলিঙ্গ, না ওই স্ফুলিঙ্গের সাহায্যে হিট করা হলো, তাহলে ওখানে যখনই আমরা হিট করব তখন সেখান থেকে এনার্জি রেডিয়েট হবে, মানে ইলেকট্রনের উপর হায়ার লেভেল যাবে, লোয়ার লেভেল আসবে, এবং সেটাকে যদি আমরা কোনো স্পেক্ট্রা করি,
স্পেক্ট্রা এখন যেটা এখনো পর্যন্ত যেটা তোমরা পড়েছো স্পেকট্রোস্কোপির সাহায্যে করা হয়। প্রিজম পড়েছে, যে প্রিজমে ভাবো এখান থেকে যে লাইট আসে তাকে প্রিজমে ফেললাম, তো প্রিজমে ফেললেও যে স্পেক্ট্রা পাবো সেই স্পেক্ট্রাগুলো এই জায়গাতে আসে। তাহলে ফার্স্ট যে সিরিজ সেটাকে বলছি আমরা লাইম্যান সিরিজ, এটাকে বলা হচ্ছে লাইম্যান, হয়েছে লাইম্যান সিরিজ। তাহলে এই যে লাইম্যান সিরিজ, এই সিরিজটার দেখো দুটো কন্ডিশন পাবো। একটা হচ্ছে যদি আমরা এই ফর্মুলা ইউজ করি তাহলে ফার্স্টের কন্ডিশনটা দেখো সবগুলো সেম, এটা 1 আসবে, তার মানে 1/λ ইকুয়াল টু আর ইন্টু 1/1 এর স্কোয়ার, মানে 1 আসবে, মাইনাস যদি আমরা একবারে ইনফিনিটিভ ধরি, মানে একবারে যেটা ইনফিনিটিভ ডিস্টেন্স থেকে আসছে, আর একটাকে ধরলাম কি এটা λ1 ধরছি, এরপর 1/λ2 ইন্টু আর ইন্টু এটা 1 ধরে নিচ্ছি, 1 ডিভাইডেড বাই 1/2 এর স্কোয়ার, মানে জাস্ট এইটা n ইকুয়াল টু 2, এটাতে n ইকুয়াল টু 2, তারপর 3 4 5 করে যাচ্ছে। এখন এই দুটোর মধ্যে যে ল্যামডাগুলো পাচ্ছি সেই দুটো ল্যামডার ভ্যালু কি হবে দেখো, আর দুটো ল্যামডার যে ভ্যালু হবে সেই দুটো ল্যামডার ভ্যালুর এই জায়গায় দেখো কত আসছে না, ল্যামডা 1 আসবে তোমার, এটা ইনফিনিটি, 1/2 মানে 0, কারণ ল্যামডা সমান আসবে 1/r। আচ্ছা 1/r এর একটা ভ্যালু মনে রাখবে 9911 আর্মস্ট্রং আছে, মানে শর্ট মেথডে যে ক্যালকুলেশন করতে তোমাদের সুবিধা হবে, এটা 1/r এই ভ্যালুটা হচ্ছে 911 আর্মস্ট্রং, এই ভ্যালুটা তুমি যত ভ্যালু হবে সেখান থেকে তুমি মাল্টিপ্লাই করে দিতে পারো, তাহলে ইজি আসবে। দেখো 1/r ভ্যালু 911 আর্মস্ট্রং, তার মানে এটা কি 911 আর্মস্ট্রং হয়ে গেল। আচ্ছা বলো তো 900 আর্মস্ট্রংটাকে কি আমরা অবজার্ভ করতে পারবো না? 900 আর্মস্ট্রংটাকে অবজার্ভ করা যাবে না, এর কারণ কি না, এখানে অবজার্ভ করা যাবে না, তার কারণ হচ্ছে কি না, এই যে সিরিজ আছে সেই সিরিজটা আমরা কি জানি 4000 থেকে 8000টা হচ্ছে ভিজিবল, তো ভিজিবল রেঞ্জেই পড়ছে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা এরপর যদি আমরা এইটা ক্যালকুলেট করে দেখি তাহলে ল্যামডা সমান আসবে, দেখো ল্যামডা 2 সমান আসবে, ভালো করে দেখো এখানে নিচে আসবে কি এলসিএম আসবে 4, 4 মাইনাস 3 মানে হচ্ছে কি 3/4, তাহলে হচ্ছে 3r/4, সেটা উল্টে গিয়ে কত হবে 4/3 ইন্টু আর, তাহলে একই রকম 4/3, আর এটা আসছে দেখো 1/r মানে হচ্ছে 911 আর্মস্ট্রং, যেমন এখানে কাটাকাটি করলে আমি 900 ধরছি, এটা অ্যাপ্রক্সিমেটলি, তাহলে 300 হয়ে গেল, জাস্ট অ্যাপ্রক্সিমেট আমি ধরছি, অ্যাপ্রক্সিমেট ক্যালকুলেট করছি, বা তোমরা এমনি ডিভাইডেড করে দিতে পারো, 3 4 12 মানে কত হচ্ছে 1200 আর্মস্ট্রং। এটা দেখো ভিজিবল আসছে না, ক্লিয়ার? এটা হচ্ছে ভিজিবল, তাহলে দেখো আমরা হাইয়েস্ট করেছি লোয়েস্ট করেছি, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই ভিজিবল আসছে না। এরপর ভালো করে দেখো যেটা হচ্ছে আমরা মানে 1 to 2, 1 to 2 এর ক্ষেত্রে কি পাচ্ছি আমরা 1200 পাচ্ছি, আর 1 to ইনফিনিটি কত পাচ্ছি, তার ক্ষেত্রে 1 to ইনফিনিটি কোথায় এলো, এই যে 900 পেলাম। তো এখানে আমাদেরকে বলবে যে তো লেম্যান সিরিজের হাইয়েস্ট ওয়েভলেন্থ, তাহলে হাইয়েস্ট ওয়েভলেন্থ মানে কি লেম্যানের ঠিক আপেরটা হবে, মানে লেম্যান মিনস হচ্ছে 1, n ইকুয়াল টু 1, তাহলে ঠিক উপরেরটা, লেম্যান মিনস 1 তার ঠিক উপরেরটা, মানে 2 নম্বর থেকে হাইয়েস্ট। আর যদি বলে লোয়েস্ট, যদি লোয়েস্ট ভ্যালু বলে তখন হচ্ছে ওই পয়েন্ট থেকে ইনফিনিটি যাবে, ঠিক? এরপরে যখন এই যে 2 নাম্বার রেডিয়েশন আসবে, দেখো এগুলো একবার ইজি পারবে, অলরেডি আমি একবার ক্যালকুলেট করেছি, ধরো এই পয়েন্টে আসবে, এটার থেকে আসতে পারে, বা এটার থেকে আসতে পারে, বা এটার থেকে আসতে পারে বেটা, তাহলে এইটার ক্ষেত্রে কি বালমার সিরিজ বলেছে, লিম্যানস বালমার, এটা হচ্ছে বালমার সিরিজ। একই রকম হবে দেখো যদি আমাদের এটা 2 নাম্বারে আসছে, এই 3 নাম্বারে আসে, 3 নাম্বার এখান থেকে আসতে পারে, এটার থেকে একটা রেডিয়েশন আসতে পারে, এটা একটা রেডিয়েশন আসতে পারে, এটা কি না বালমার, তারপরে হচ্ছে তোমার প্যাসেন, তারপর হচ্ছে তোমার ব্যাকেট, তারপর হচ্ছে পি ফাউন্ড, এই যে সিরিজগুলো আছে এই সিরিজগুলো আছে। তাহলে প্যাসেন সিরিজ, তারপরে হচ্ছে তোমার লিম্যান, বামার, প্রেসেন, তারপর ব্যাকেট, পিফাউন্ড, হামফ্রি, এইভাবে সবগুলো আছে। ঠিক আছে, ওগুলো ডিটেলস আমি আগে আরেকবার করেছি, তাও এটা জাস্ট জেনারেল কেসের জন্য আমি এটাকে একটু বলে দিলাম। ক্লিয়ার? এরপর দেখো এটার ক্ষেত্রেও বামার ক্ষেত্রেও সেম হবে, এখন বামারটা যদি একটা ক্যালকুলেট করি তাহলে তুমি এখানে একটা ধারণা পাবে। দেখো বামারের ক্ষেত্রে কি আসবে এল, তাহলে বিয়ে দিই। আচ্ছা তাহলে এইগুলোকে তুমি এল হিসাবে দিতে পারো, এল এর আবার হাইয়েস্ট অবশ্যই আর শর্টেস্ট আসবে, তাহলে এল বামার ইকুয়াল টু আমরা ধরো নেক্সট করছি 2 থেকে 3, তার মানে এখানে আর 2 মিনস হচ্ছে 1/4 মাইনাস 3 মিনস হচ্ছে 1/9, ক্লিয়ার? মানে 2 এর স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তো 2 স্কয়ার মাইনাস 3 স্কয়ার এই কন্ডিশনটা যদি আসে তাহলে এখানে দেখো 36 আসছে, তাহলে হচ্ছে 36 ডিভাইডেড বাই এটা কত আসবে 9 মাইনাস 4 মানে 5 আর আসবে, ক্লিয়ার? 36 ডিভাইডেড বাই 5 আর,
তাহলে এখানে হচ্ছে 36 ডিভাইডেড বাই 5 ইন্টু 9, এটা আনস্ট্রং। এখানেও সেম, আমি যদি ওটাকে 36 আছে, এটাকে এমনি অ্যাপ্রক্সিমেট কাটছি, হ্যাঁ 7 কেটে দিলাম, হয়েছে। তারপর 1 থাকবে, ওটা পয়েন্ট আসবে, তাহলে এটার সঙ্গে মাল্টিপ্লাই করে দেখো, 7 যে 7 আর হচ্ছে 63 আসছে, তাহলে অ্যাপ্রক্সিমেট এটা আসছে, দেখো আনস্ট্রং 6377। তাহলে 6377টা কি না ভিজিবল রেঞ্জ, না বামার হচ্ছে একমাত্র এটা আছে ভিজিবল। তারপরে গুলো দেখবো যদি আমরা 3 নম্বর ক্যালকুলেট করি তখন দেখবো ভিজিবল রেঞ্জ কিন্তু ক্রস করে যাবে। আর যদি ইনফিনিটিভ দেখি আমরা, মানে এর ইনফিনিটিভ, তাহলে এটা তো আমাদের কি হাইয়েস্ট হবে, সবসময় কি কাছেরটা আসবে হাইয়েস্ট, ক্লিয়ার। এরপর যদি আমরা শর্টেস্টটা দেখি, সো এটা হচ্ছে হাইয়েস্ট, শর্টেস্টটা কত আসবে, ল্যামডা বি এখানে শর্ট, শর্টেস্ট, তাহলে এটা আসবে আর 1/2 এর স্কয়ার মাইনাস 1/ইনফিনিটিভ এর স্কয়ার। তাহলে ইনফিনিটিভ এর স্কয়ার মানে কত, ইনফিনিটিভ এখানে স্কয়ারটা যাও দেওয়া হয়নি, ইনফিনিটিভ এর স্কয়ার, তাহলে ইনফিনিটিভ এর স্কয়ার কত আসবে 0 আসবে, তাহলে 1/4 আসছে, তার মানে হচ্ছে 4/r, তাহলে 4/r মিন্স হচ্ছে 4 ইন্টু 911 আর্মস্ট্রং, তাহলে 4 ইন্টু 911 আর্মস্ট্রং মিন্স হচ্ছে কত না 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 4 36 এত আর্মস্ট্রং। জাস্ট দেখো ভিজিবল রেঞ্জটা একটু ডাউনওয়ার্ড আছে, 4000 তো 4000 তার থেকে জাস্ট একটু নিচে আছে, মানে একবারে ইনফিনিটিভ ডিসটেন্স যদি দেখি তাহলে হচ্ছে ইনভিজিবল হয়ে যাচ্ছে। তার মানে এইগুলো সবগুলো ওর ভিজিবল আসবে, ভিজিবল রেঞ্জের আসবে বামার যে সিরিজটা, ঠিক আছে। বাকিগুলো কিন্তু আর আসবে না। দেখো বাকি আরেকটা ক্যালকুলেট করো, দেখো প্যাশন সিরিজটা আমরা যদি ক্যালকুলেট করি, দেখো লংগেস্ট, এটাকে তুমি এরকম বি বামার লংগেস্ট বলতে পারো, লংগেস্ট আর হাইস্ট খুব ইম্পর্টেন্ট, বামা সিরিজের লংগেস্ট হাইস্ট, আবার এদের নাম দেও 1 2 3 4 করে নাম দিতে পারো, ঠিক আছে। এবং সেইগুলোর ক্ষেত্রে কি আসবে, হাইয়েস্ট, লংগেস্ট আর শর্টেস্ট। এরপরে দেখো আমরা প্যাশনের যদি একটা ক্যালকুলেট করি, ল্যামডা প্যাশন, আচ্ছা এটা আমরা ল্যামডা প্যাশন হাইয়েস্টটাই লংগেস্টটাই ক্যালকুলেট করি, তো লংগেস্ট ক্যালকুলেট করলে 1/r 3 আসবে, তাহলে 3 মানে হচ্ছে 9 মাইনাস তার 4 মানে হচ্ছে 16 আসছে, তাহলে এখানে আসছে আর এটা আসছে এলসিএম কত আসবে, এলসিএম আসছে, এটা মাল্টিপ্লিকেশন আসছে 169 144 আসছে 144, আর এখানে হচ্ছে 16 মাইনাস 9 মানে হচ্ছে 7 আসছে, ওকে। তাহলে 7 যদি আসে তাহলে এখানে আসছে তোমার 144/7 ইন্টু আর ইন্টু, আচ্ছা নিচে থাকবে আর, তাহলে এটা নিচে যদি আর হয়, এটা থেকে জাস্ট আমরা একটা করি 2, তারপরে হচ্ছে পয়েন্ট সামথিং মানে 14 মানে জাস্ট 5 5 6 6 আছে না, অ্যাপ্রক্সিমেট 5 ধরছি, ইন্টু এটা আসছে 20 ধরলাম, 20.5 ইন্টু 9 11, আচ্ছা আমরা 20 ধরে ক্যালকুলেট করছি, তার মানে হচ্ছে তোমার 2 2 18 টু আচ্ছা মানুষটা ক্লিয়ার। তাহলে ইনভিজিবল রেঞ্জে এটা চলে যাচ্ছে। এরপর ধরো আমরা কি যদি বলে যে এই যে লিমেন, যা ধরো বালমার বা পেশেন্ট বা ফাউন্ড হামফ্রি এটা কোন রেঞ্জে পড়বে, সেটা আমরা কি করবো, মানে ওয়েভলেন্থ আমরা ক্যালকুলেট করে নিলাম, মানে ইনফ্রারেড পড়বে না ইউভি পড়বে, না তোমার ভিজিবল, তো বুঝতে পারছি বামার ক্ষেত্রে কোন টাইপের পড়বে, সেগুলো তোমাকে যদি মনে রাখতে হয় তার ক্ষেত্রে তুমি এই যে এনার্জির যে এক্সপ্রেশন আছে, সেই এনার্জির এক্সপ্রেশনটা মনে রাখবে, ওটাই তোমাদের ইএম থিওরি যে চ্যাপ্টার আছে না, মানে স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, সেখানে তুমি ইন ডিটেলস পেয়ে যাবে। দেখো আমরা যদি দেখি কসমিক্স রে, তারপর হচ্ছে গামা রে, তারপর হচ্ছে ইউভি রে, তারপরে হচ্ছে তোমার এক্স রে, আচ্ছা এক্স রেটা আগে আসবে, এক্স রে, তারপর আসবে ইউভি রে, তারপরে ভিজিবল, তারপরে আসবে ইনফ্রারেড, তারপরে আসবে তোমার মাইক্রো ওয়েভস আর রেডিও ওয়েভস। এরপর দেখো
এইদিকে এনার্জি ওটারে সারিয়েছি, মানে এনার্জি সব গ্রেটার দেন আছে, এর এনার্জিগুলো এইভাবে, মানে এদিকে এনার্জি বেশি, এদিকে এনার্জি কম। এখন দেখো আমাদের ওয়েভলেন্থ এনার্জি গ্রেটার দেন মিন্স কি, ওয়েভলেন্থের সঙ্গে এনার্জি রিলেশন কি না, ই প্রপোর্শনাল টু 1/λ। তাহলে ই প্রপোর্শনাল টু ল্যামডা মিন্স এর এনার্জি গ্রেটার দেন, দ্যাট মিন্স ল্যামডা ইজ শর্টার, শর্টেস্ট ল্যামডা। তাহলে ল্যামডা যদি আমরা ভিজিবল থেকে কনসিডার করি, দেখো এই যে বামার শ্রেণীটা, বামারটা তো ভিজিবল, তাহলে ভিজিবল থেকে যদি আমরা লিমেন যাই, এর ওয়েভলেন্থ হচ্ছে ভিজিবলের থেকে লো আসছে, তাহলে ওয়েভলেন্থ ভিজিবল থেকে লো মিন্স এনার্জি আসবে হাই। তাহলে এনার্জি যদি হাই হয় তাহলে কোন রেঞ্জে পড়বে, এই রেঞ্জে পড়বে, দেখো এটা, তার মানে ইউভি রে পড়বে, এটা লেভেলটা কি পড়বে, ইউভি পড়বে, মানে ভিজিবল থেকে ওয়েভলেন্থটা কি আসছে, ওয়েভলেন্থটা কম আসছে, হয়েছে। তাহলে ওয়েভলেন্থটা যখনই তোমার কম আসবে, এনার্জি বেশি আসবে, তাহলে এদিকের বলে এনার্জি বেশি, তাহলে ভিজিবলের লেফট সাইডে, মানে ইউভি পড়ে গেল, তাহলে এটা ইউভি পড়বে। এরপর যদি প্যাসেন্ট শ্রেণী দেখি আমরা, প্যাসেন্ট সিরিজ, তাহলে প্যাসেন্ট সিরিজের ক্ষেত্রে ওয়েভলেন্থ কি গ্রেটার দেন আসছে উইথ রেসপেক্ট টু বালমার সিরিজ, তাহলে ওয়েভলেন্থ গ্রেটার দেন মিন্স কি এনার্জি ইজ লোয়ার দেন ইনফ্রারেড, এগুলো সব বাকি এগুলো সব ইনফ্রারেড রিজনে পড়ে, মানে তোমার প্যাসেন্ট, তারপরে যে পি ফাউন্ড বললাম, হামফ্রি, সব এগুলো কি পড়বে, ইনফ্রারেড রিজনে পড়বে, আর এটা একমাত্র ইউভি পড়বে, আর এটা তো আমাদের ভিজিবল রেঞ্জে আছে, ক্লিয়ার। তার মানে এটা তো মনে রাখলে তুমি ইএম ওয়েভের যে চ্যাপ্টার, সে স্পেক্ট্রা থেকে এখান থেকে বিভিন্ন টাইপের প্রশ্ন আছে, কার ওয়েভলেন্থ বেশি হবে, কার শর্টেস্ট হবে, যেমন এই যে এই দুটো রিলেশন মনে রাখলে হবে, এনার্জি ইকুয়াল টু আর ই ইকুয়াল টু ফর্মুলা এইচ নিউ, মানে ই প্রপোর্শনাল টু নিউ, মানে কম্পাঙ্ক আর নিউ সেম, আর ল্যামডাটা হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, ক্লিয়ার। এরপর যদি আমরা দেখি নম্বর অফ ইউনিক অফ স্পেক্ট্রাল লাইন, মানে ওটা কিভাবে আমরা ক্যালকুলেট করবো যে কতগুলো ওয়েভলেন্থ জেনারেট হবে, তাহলে এখানে দেখো নম্বর অফ ইউনিক অফ স্পেক্ট্রাল লাইন, ধরো এখানে বলছি ক্যাপিটাল এন, ফর্মুলা হচ্ছে এন মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান না দিয়ে আমরা এইটা লিখতে পারি এরকম ভাবে, মানে দুটো স্পেক্ট্রাল লাইনের ক্ষেত্রে আমরা এরকম বলে দিতে পারি যে কত নাম্বার থেকে আসছে, কত নাম্বার পর্যন্ত আসছে, মানে কোন অর্ডার থেকে আসছে। 1 নাম্বার অর্ডার থেকে যদি আসে তাহলে ওই ফর্মুলা হবে, যদি 2 নাম্বার অর্ডার থেকে আসে তাহলে ওই আমরা 2 নাম্বার ফর্মুলাটা ইউজ করব। এভাবে অর্ডারগুলো কিন্তু কি আসবে, চেঞ্জ আসবে, এই জন্য আমরা জেনারেল ফর্মুলা ইউজ করছি, ধরো n2 মাইনাস n1, n2 মাইনাস অফ n1 ইন্টু ব্র্যাকেট আবার n2 মাইনাস অফ n1 প্লাস 1 ডিভাইডেড বাই 2। এরপর ধরো আমরা এই সিরিজের ক্ষেত্রে দেখছি কত নাম্বার এসছে এখান থেকে, আচ্ছা এটা মুছে দিলাম, তাহলে এটা হচ্ছে 1 2 3 4 5, এটা 5, তাহলে n2 এর ভ্যালু হবে 5 আর n1 এর ভ্যালু হবে কত 1, তাহলে এখানে নম্বর অফ ইউনিক স্পেক্ট্রাল লাইন আসবে 5 মাইনাস অফ 1 ইন্টু 5 মাইনাস অফ 1 প্লাস অফ 1 ডিভাইডেড বাই 2, তার মানে 5 মাইনাস 1 4 ইন্টু 5 মাইনাস অফ 1 মানে ক্যান্সেল হয়ে যাচ্ছে 5 ডিভাইডেড বাই 2 মানে কত আসছে, আর 2 মানে আসছে 10 আসছে, স্পেক্ট্রাল লাইন কতগুলো আসছে, স্পেক্ট্রাল লাইন আসছে 10। তাহলে স্পেক্ট্রাল লাইন যদি 10 আসে তার ক্ষেত্রে দেখো এখানে অর্ডার কতগুলো আসবে, 1 2 3 4 5, তার মানে কতগুলো অর্ডার আছে, 5 আসছে, এবং বাকি যে অর্ডারগুলো আছে, মানে ধরো বাকি অর্ডারগুলো এখন আমরা লিখিনি, ধরো এখান থেকে স্পেক্ট্রাল লাইন আসবে আবার এটা n = 5, ওকে, তাহলে বাকি স্পেক্ট্রাল লাইনগুলো কত আসবে কালারটা, তাহলে এখানে দেখো বাকিগুলো আমরা যদি আঁকি তাহলে 10 অ্যান্সার বের হবে, বাকি কত আসবে এখান থেকে, একটা রেডিয়েশন আসবে, আরেকটা বাড়লো মানে 6, আবার এখান থেকে আসবে তোমার রেডিয়েশন, এখানে একটা আসবে 7, তারপরে এখানে আসবে 8, আর কোথায় দাঁড়াচ্ছে দেখো, আর স্পেক্ট্রাল লাইন আর দুটো আসবে, মানে এখান থেকে এটা হচ্ছে, এখান থেকে একটা আসছে এটা, আর একটা আসবে এখান থেকে, এটা টানলাম, তাহলে এখান থেকে আরেকটা আসবে, দেখো 10 আসছে, সবগুলো কিন্তু মানে 10 আসবে। এখানে যদি আমরা একবারে ক্লিয়ার করে এখানে আঁকি, দেখো 5 to 1 1 2 3 4 5, এটা হচ্ছে 1, এখান থেকে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, হয়ে গেল, কত আসছে এখান থেকে 1 2 3 4, এরপর এখানে আসবে একটা রেডিয়েশন 5, এখান থেকে একটা 6, এখান থেকে একটা 7, হয়ে গেল 7 হয়েছে। এরপর দেখো
এখান থেকে এটা আসতে পারে 8, এখান থেকে এটা আসতে পারে 9, আর ম্যাক্সিমাম এখান থেকে আর একটা, আর কোনো জায়গাতে আসবে না। দেখো তাহলে আছে 10 চলে আসছে, 1 2 3 4 5 6 7 8 9, আচ্ছা 10, তার মানে আরেকটা আসবে 1 2 3 4, 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা ঠিক আছে 10 হয়ে যাচ্ছে। বা এরকম পরপর ভাবে তুমি আঁকতে পারো, তাহলে আবার সুবিধা হবে। এরকম করো 1 2 3 4 5, এখান থেকে 10 এর কতগুলো পসিবল আসছে, 1, এটা হচ্ছে 2, এখান থেকে হচ্ছে 3, তারপর হয়ে যাচ্ছে কত, এটা হচ্ছে 4। এবার নাম্বার 2 থেকে পসিবল করো, এটা হচ্ছে 1, এটা হচ্ছে তোমার 2, এটা হচ্ছে 3। এবার এখান থেকে পসিবল করো 1 আর 2, এরপর পরপর গুনে যাও কতগুলো আসছে দেখো। তাহলে এখান থেকে গুনে যাও 1 2 3 4 5 6 7 8 9, আর একটা কোনো জায়গাতে আসবে দেখো কোনটা পসিবল আসবে, 1 2 3, আচ্ছা এখান থেকে এটা, এখান থেকে আচ্ছা এখান থেকে এটা একটা পসিবল দেওয়া হয়েছে, তাহলে আরেকটা কোনটা আসবে, এটা পসিবল এসছে, এখান থেকে 1, এখান থেকে হচ্ছে 2, আর ও এখান থেকে এটা একটা আসবে, এই যে রেডিয়েশনটা, এটা একটা করা হয়নি, তার মানে 10 আসছে দেখো, সবগুলো মিলে আসছে 10। বা এই ফর্মুলা মনে হবে n2 - n1 ব্র্যাকেট শেষ n2 - n1 + 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা যদি ইউজ করি আমরা টোটাল নাম্বার অফ ইউনিট স্পেক্ট্রাল লাইন কতগুলো আসবে সেই স্পেক্ট্রাল লাইন আমরা এখান থেকে কিন্তু ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? এরপর আমরা এক্স-রে এর ব্যাপারটাতে একটু চলে যাই, যে এক্স-রে এর এক্সপেরিমেন্টাল কিছু ডাটা থেকে ক্যারেক্টারিস্টিক গুলো সমস্তগুলো আমরা পেয়ে যাই। নাম্বার 1 হচ্ছে কোনো জায়গাতে ডিফ্লেক্টেড করে না, ইট ইজ নট ডিফ্লেক্টেড, it is not deflected in the electric and magnetic field। তার মানে দেখো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডে কি করবে, এটা ডিফ্লেক্টেড আসবে না। তো ইলেকট্রিক ফিল্ডে ম্যাগনেটিক ফিল্ডে ডিফ্লেক্টেড কারেন্ট আসবে না, যেগুলো হচ্ছে চার্জলেস পার্টিকেল। কারণ এক নাম্বার কন্ডিশন পেয়ে যাচ্ছি কি আমরা, চার্জলেস পার্টিকেল। এরপর নাম্বার 2 তে আসবে ইট অবজার্ভ ডিফ্র্যাকশন প্যাটার্ন অন দ্য ক্রিস্টাল, অন দ্য প্ল্যান অফ ক্রিস্টাল। ক্রিস্টাল প্ল্যানের উপরে যদি আমরা এক্সরেকে ফেলি, তাহলে সেখানে আমরা যেমন ইন্টারফারেন্স পড়েছি না, এই ডিফ্র্যাকশন পেরোচ্ছে, সেই ডিফ্র্যাকশন প্যাটার্ন এখানে ফলো করবে। তাহলে কি ডিফ্র্যাকশন প্যাটার্ন কে ফলো করে, ওয়েভস ফলো করে। তার মানে কি বলবো, এটা ইট হ্যাজ ওয়েভ নেচার, ওয়েভ নেচার। তার মানে এটাকে আমরা কি বলতে পারি, একটা রেডিয়েশন বলতে পারি। কারণ কি চার্জলেস, তাহলে চার্জলেস একটা রেডিয়েশন, রেডিয়েশনগুলো কি থাকে, তাদের একটা এনার্জি থাকে, সেই এনার্জি এবং সেই এনার্জিটা কি হচ্ছে ওয়েভ ফরমেশনে থাকে। তার মানে এই জায়গা থেকে আমরা এই কন্ডিশনগুলো পাচ্ছি, একটা হচ্ছে চার্জলেস, আর একটা কি না এদের আসবে ওয়েভ নেচার আসবে, ওয়েভ পার্টিকেল বা ওয়েভ নেচার আসবে। মানে একটা ওয়েভ আমরা এখানে বলতে পারবি, ওয়েভ আমরা এটাকে কিন্তু বলতে পারি, যেহেতু ডিফ্র্যাকশন প্যাটার্ন ফলো করছে। এরপর এই এক্সরেটা কিভাবে জেনারেট হচ্ছে, দেখো এক্সরেটা, এক্সরে কিভাবে জেনারেট হচ্ছে দেখো। না আমরা যদি ধরে নিই যে এটা হচ্ছে আমাদের অ্যাটম, এটা এখানে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসে ইলেকট্রনগুলো কি করছে না এইভাবে সার্কুলার অরবিটে, যদিও সার্কুলার অরবিট হয় না, যাই হোক আমরা কনসিডার করে নিচ্ছি, এই সার্কুলার অরবিটে রোটেট করছে। তো এখানেও কিছু ইলেকট্রন আমরা ধরছি, ফার্স্ট অরবিটে দুটোই দিই, সেকেন্ড অরবিটে কটা থাকে যেন 1 2 3 4 5 6 7 8। এরপর বাকি এটাকে আর দিলাম না, জাস্ট দু একটা ইলেকট্রন দিলাম, আমার থাকবে। এখন এখান থেকে যদি কোনো একটা যে আমরা ইলেকট্রনকে মাইনাস চার্জ আছে, এগুলো সব মাইনাস চার্জ, ইলেকট্রন মিনস হচ্ছে সব নেগেটিভ, তো নেগেটিভ চার্জ আছে, আর এটা হচ্ছে অনলি ফর পজিটিভ চার্জ, এভাবে রোটেট করছে। এরপর একে যদি আমরা কিছু সামথিং এনার্জি, ধরো কাইনেটিক এনার্জি আমরা কে দিয়েছি, কে যে স্পিডে এটাকে কি করলাম এই অ্যাটমের ভিতরে পাঠিয়ে দিলাম। অ্যাটমের ভিতরে যখন মুভ করছে, তার ক্ষেত্রে ধরো এরকম ভাবে মুভ করছে, মানে স্টেপ পাথে। তো এটা দেখা যাচ্ছে যে কিভাবে মুভ করছে, এরকম ভাবে এরকম কার্ভ হয়ে বেঁকে যাচ্ছে। তো কার্ভ হয়ে এটাকে কার্ভ পাথটা মানে এর যে পাঁচটা,
সেই পাথটা কি হচ্ছে, মানে ভেঙে যাচ্ছে, দ্যাট মিনস ডিফ্লেক্টেড হয়ে যাচ্ছে। তো ডিফ্লেক্টেড কেন হচ্ছে না, দেখো এটা তো ইলেকট্রন, এখানে কি আছে পজিটিভ চার্জ আছে, তো পজিটিভ চার্জ আর এটা একটা আছে রেডিয়েশন এনার্জি। আমরা কি জানি যে চার্জ পার্টিকেল তার যদি এক্সিলারেশন থাকে, এক্সিলারেটিং চার্জ পার্টিকেল, মানে চার্জ পার্টিকেলে যদি এক্সিলারেশন থাকে, এটা একটা এক্সিলারেটিং কাইনেটিক এনার্জি এক্সিলারেট করেছি আমরা। আর তো এক্সিলারেট কি করে করি না, পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করি। তার মানে এখানে যে কাইনেটিক এনার্জি এটাকে আমরা ই ইন্টু ভি বলতে পারি, এনার্জি কনজারভেশন ল থেকে। ইভি মানে কি, ইলেকট্রনটাকে যে ভোল্টেজ সাপ্লাই করেছি তার যে এনার্জিটা সেটাকে কেউ কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। ওকে, তো কাইনেটিক এনার্জি কনভার্ট হয়ে যখন এটা কিন্তু কোলাইড করছে না, দেখো ইলেকট্রন এখন ফার্স্ট কন্ডিশন ধরছি কোলাইড করছে না। তো ফার্স্ট কন্ডিশনে কোলাইড না করে চার্জ পার্টিকেলের দিকে যখন মুভ করবে, তার মানে যখন এটাকে অ্যাট্রাকশন করবে, এই এই এনার্জি রেডিয়েট করবে। তো এনার্জি রেডিয়েট করলে কি আসবে, এখানে ধরো সামথিং কিছু একটা এনার্জি রেডিয়েট করেছে, সেই এনার্জিটা এখান থেকে এভাবে বেরিয়ে যাচ্ছে। এই যে এনার্জি রেডিয়েশন হিসেবে বেরোচ্ছে এটাকে বলা হচ্ছে কি এক্স রে। এই এক্স রে বলা হচ্ছে এই রেডিয়েশন এনার্জিটাকে। এরপর দেখো এই রেডিয়েশন এনার্জিটা ডিপেন্ডেন্ট করবে কাইনেটিক এনার্জির উপরে। কারণ কি, এখানে যে রেডিয়েশন আসবে সেই রেডিয়েশনের ভ্যালু আসবে, ধরো এখানে সামথিং আমাদের কাইনেটিক এনার্জি ধরে নিচ্ছি K2, আর এখানে ধরো ইনিশিয়াল K1, মানে এখানে কতটা লস করেছে সেইটা এইচ নিউ ফরমেশনে বেরোবে, অর্থাৎ K1 মাইনাস অফ K2। কাইনেটিক এনার্জি যে লস হয়েছে সেই লসটা হচ্ছে এইচ নিউ ফরমেশনে বেরোবে। এবং নিউটা যেরকম ভ্যালিড করবে, মানে এটা যে চেঞ্জটা যেরকম আসবে সেরকম নিউটা ইনক্রিজ ডিক্রিজ আসবে। ওকে, তাহলে দেখো এখানে কাইনেটিক এনার্জি, এবং এই যে এই K2 এলো, এরপরে আরেকটা অ্যাটম আছে, মানে সেখান থেকেও একটা রেডিয়েশন বেরোতে পারে। কিন্তু সব সময় ফার্স্ট অ্যাটম থেকে যে রেডিয়েশন বেরোবে পরেরটা কিন্তু রেডিয়েশনটা ওই যে ওয়েভলেন্থটা বা বলবো যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি কিন্তু একই থাকবে না, মানে সেম থাকবে না। তার ফ্রিকোয়েন্সি কি করে সেম থাকবে, কারণ এখানে তো কিছুটা লস করে দিয়েছে, তারপর K2 হয়েছে, তারপর K3 হবে, তারপর K4 হবে। অ্যাটলিস্ট যখন হয়তো অ্যাটমের থেকে বাইরে আসবে চার্জ পার্টিকেলটা, তার ক্ষেত্রে দেখা যাবে যে কাইনেটিক এনার্জি তার জিরো হতে পারে, বা সামথিং কিছু কাইনেটিক এনার্জি নিয়ে তার বাইরে কিন্তু আসতে পারে, বা ওর ভিতরে টোটাল কাইনেটিক এনার্জিটাও কিন্তু ও পুরোটাই এমিটেড করে দিতে পারে, এসব হিসাবে আসবে। এই যে টাইপটা আসছে এটাকে কন্টিনিউয়াস বলা হচ্ছে, কন্টিনিউয়াস স্পেকট্রাম বা কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রাম বলে দিই, কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রাম। আমরা যদি গ্রাফিক্যাল প্লট করি, গ্রাফিক্যাল প্লট করলে এদিকে ধরো আমরা ল্যামডা দিয়েছি, ল্যামডা মিনস এটাকে এরকম ভাবে লিখি এইচসি বাই ল্যামডা, তার মানে হচ্ছে K1 মাইনাস অফ K2। তাহলে এদিকে ল্যামডা প্লট করেছি, আর এইদিকে আমরা ধরে নিচ্ছি যে এনার্জি যেটা আছে সেই এনার্জিটা প্লট করছি, মানে এনার্জি মিনস হচ্ছে তোমার ধরো এই ইভি এনার্জিটা, হ্যাঁ, বা কাইনেটিক এনার্জিটা। তাহলে এদিকে আমরা ইভি লিখছি। প্লট করলে দেখা যাবে এরকম একটা পয়েন্ট থেকে কিছু পর্যন্ত এইভাবে মুভ করে গেল, দিয়ে আবার স্লোপ এরকম উঠে যাচ্ছে, আবার এইভাবে এটা একটা ব্যাক করে গেল, দিয়ে আবার কিছুক্ষণ যাওয়ার পরে আবার একটা ব্যাক করছে কার, যে এরকম ভাবে কার্ভটা আসছে। এই যে ল্যামডার এই পর্যন্ত যে গ্রাফটা এইটুকুটা, এইটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস স্পেকট্রাম। তাহলে এইগুলো কি না, এইগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক, এটা হচ্ছে কে আলফা হয় আর এটা হচ্ছে কে বিটা হয়। কে আলফা আর কে বিটা কি না, আমরা একটু আগে যে প্রবলেমটা করলাম, ধরো লিমেন বা আমার প্রেসেন্ট সিরিজে, ধরো আমি লিমেনেরটাই দেখাচ্ছি, লিমেনের এইরকম ভাবে আসবে সব স্পেকট্রামগুলো, ক্লিয়ার। তো এইটার ওয়েভলেন্থটা যখন জাস্ট এই দুটো পয়েন্টের মধ্যে যে আসে এনার্জি, এটা কি হবে, ওই যে 1 to 2 ওয়েভলেন্থ কি ছিল, ওয়েভলেন্থ গ্রেটার দেন ছিল, তার মানে এদিকে ল্যাম্বডা দিয়েছি, তাহলে গ্রেটার দেন পিকটা বেশি, ক্লিয়ার। কেন গ্রেটার দেন পিক বেশি হবে না, তার কারণ দেখো এখানে যে এনার্জিটা, সেই এনার্জিটার ডিফারেন্সটা তো বেশি ছিল 10.2 ইভি। এই এনার্জিটা তত বেশি কি ডিফারেন্স ছিল, ছিল না, যত কম যাবে তত কিন্তু ডিফারেন্স, এই জন্য এই পিকটা কমতে দেয়, কে আলফা তারপর কে বিটা তারপর গামা করতে করতে তার পিকটা কিন্তু স্মল আসবে, এই কে আলফার পিকটা কিন্তু সবসময় বেশি হবে। এরপর কে আলফার আমরা লিমেনের কে আলফা পাবো, একই রকম বামার কে আলফা পাবো, প্যাসানের কে আলফা পাবো, ঠিক আছে। মানে কে আলফা মানে ফার্স্ট সিরিজটাকে বলা হচ্ছে কে আলফা, তারপর বিটা তারপর গামা, ক্লিয়ার। তখন সবার ক্ষেত্রে পাবো। এরপর এখানে আরেকটা জিনিস না, এক্সপেরিমেন্টাল দেখা গেছে যে আমরা যদি এই অ্যাটমটাকে চেঞ্জ করে দিই, যার উপরে আমরা এখানে ইলেকট্রন ফেলছি, ইলেকট্রন বিম ফেলছি, সেটাকে চেঞ্জ করা হয়, এই যে পয়েন্টটা, এটা মিনিমাম পয়েন্ট, এই পয়েন্টটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, এই পয়েন্টটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু এই আলফা বিটা তার মানে ক্যারেক্টারিস্টিকগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য এদের নাম দিয়েছি ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম, এই পিকগুলো চেঞ্জ হচ্ছে। তার মানে এটা পিকটা কার উপরে ডিপেন্ডেন্ট করছে
না ম্যাটারের উপর ডিপেন্ডেন্ট করছে, এই জন্য এর নাম হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। আর এই গ্রাফটা হয়তো মানে সবার ক্ষেত্রে সেম আসছে না, কিছু থাকছে, কিন্তু এইটা প্রায় সেম থাকছে, এই জন্য নাম হয়েছে যে কন্টিনিউয়াস এক্স রে স্পেকট্রাম। আর এই যে গ্রাফটা এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্পেকট্রাম। এরপর যদি আমরা এর এক্সপ্লেনেশনে যাই কিভাবে আসছে, না ধরো ইলেকট্রন কি করেছে, না ইলেকট্রন একে পুরো কোলাইড করেছে ডাইরেক্ট হাই কাইনেটিক এনার্জি। কোলাইড করলে এই ইলেকট্রনটা কি করলো, ধরো ইলেকট্রনটা পুরো বাইরে চলে গেল, এখানে তাহলে কি হলো, একটা হোল জেনারেট হলো। এই হোলটা ফিল আপ করার জন্য আপার লেভেল থেকে, মানে আপার লেভেল এনার্জি কি হয়, এনার্জি লো হয়। আপার লেভেলে সবসময় কি আসে, এই লো বলছে, এবার গ্রেটার দেন আসে, আপার লেভেল গ্রেটার দেন আসে। কারণ দেখো E1 এর যে ভ্যালু আমাদের এটা ছিল -13.6 eV, আর E2 এর ভ্যালু আসছিল -3.4 eV। তখন কি 3.4টা কি আসছে, না এটা হচ্ছে -13, তার -13 মানে কি লোয়ার এনার্জি স্টেট, আর এটা কি হচ্ছে হায়ার এনার্জি স্টেট আসছে। নেগেটিভের যে লোয়ার ভ্যালু সেটা হচ্ছে তোমার হায়ার হয়, কারণ এটা জিরোর কাছাকাছি। ক্লিয়ার? তাহলে এর এনার্জি লেভেল কি হাই আছে, মানে এগুলো যে কোনো এটা এই অরবিট বাই অরবিট, এই এনার্জি লেভেলগুলো হাই আছে, আর কি করবে, এই ফিল আপ করার জন্য এই গ্যাপটা এখান থেকে জাম্প করবে বা এখান থেকে জাম্প করবে। যে যত বেশি ডিস্টেন্স থেকে জাম্প করবে, মানে এনার্জি গ্যাপটা যার যত বেশি হবে, সেই এনার্জি গ্যাপটার করসপন্ডিং ওয়েভলেন্থ বেরোবে। এখানে যেমন যে কাইনেটিক এনার্জি যেটা লস করছে তার করসপন্ডিং ওয়েভলেন্থ বা তার করসপন্ডিং ফ্রিকোয়েন্সি বেরোচ্ছে। এখানেও যে গ্যাপ, ধরো এই দুটোর মধ্যে গ্যাপ আছে সামথিং কিছু একটা ইভি, 10 eV বা 2 eV, সেই 2 eV এনার্জির ফোটন তোমার এমিটেড করবে। কারণ কি, না একবার তোমার রাদারফোর্ড মডেলেও কিন্তু এই রাদারফোর্ড না বোর মডেলে, রাদারফোর্ড এক্সপ্লেন করিনি, বোর মডেলে যে ইলেকট্রন যখন কোনো হাই অরবিট থেকে লো অরবিটে মুভ করবে, তখন ওই যে গ্যাপটা, এনার্জির যে গ্যাপ, সেই গ্যাপের এনার্জিটা কি করে রিলিজ করতে হবে। আর যখন লোয়ার অরবিট থেকে হায়ার অরবিট যাবে, তার ক্ষেত্রে তাকে এনার্জি গেইন করতে হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে যখনই এটা ধরো এই ইলেকট্রনটা ধরছি জাম্প করে এখানে এলো, তখন কি করবে, এনার্জি রেডিয়েট করবে ইন ফর্ম অফ এইচ নিউ। এইচ নিউ মিন্স কি, ফোটন। ফোটন এনার্জি গেইন করে। তাহলে এটা কি কার ক্ষেত্রে আসছে দেখো, এখানে যে অরবিটগুলো থাকবে, যার সেল থাকবে, সেগুলো তো একটা তার উপরে ম্যাটারের উপরে ডিপেন্ডেন্ট করবে। এই জন্য এই টাইপের স্পেকট্রামটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। ক্লিয়ার? এটাকে বলা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, মানে যখন ইলেকট্রন হায়ার অরবিট থেকে লো অরবিটে আসবে, তার যে এনার্জি রেডিয়েট করবে, তখন তাকে বলবো আমরা ক্যারেক্টারিস্টিক এক্স রে স্পেকট্রাম। এরপর আসছে দেখো মোজলে ল। মোজলে ল কি, রুট নিউ প্রপোর্শনাল টু জেড মাইনাস বি, যেখানে জেডটা কি অ্যাটমিক নাম্বার আর বিটা কি স্ক্রিনিং কনস্ট্যান্ট বা স্ক্রিনিং ইফেক্টের জন্য হয়, এটা হচ্ছে স্ক্রিনিং কনস্ট্যান্ট। রুট নিউ প্রপোর্শন, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। এখন আমরা যদি বোরের যে থিওরি, সেই বোরের থিওরি লিখি, 1/λ সমান কি ছিল, না আর জেড স্কোয়ার 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ক্লিয়ার? এখন ভালো করে দেখো, এই ল্যামডাটাকে যদি ফ্রিকোয়েন্সি এইচ নিউ লিখি আমরা, তার মানে কি করলাম, ল্যামডা এখানে কি করেছি, এইচ সি মাল্টিপ্লাই করেছি, এইচ সি বাই ল্যামডা মানে এইচ নিউ, মানে সি বাই ল্যামডা সমান নিউ। ওকে, তার মানে এখানে 1/λ, তাহলে এখানে এইচ সি মাল্টিপ্লাই করছি, তাহলে এখানে এইচ সি মাল্টিপ্লাই করো, এইচ সি, তারপরে হচ্ছে তোমার এখানে আর আসছে আর জেড স্কোয়ার আসছে, এটাও একটা পুরোটা কনস্ট্যান্ট, মানে 1/n1 এর স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। এখন দেখো এই যে n1 আর n2, এটা তো একটা কনস্ট্যান্ট, n1 এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে। আর এখানে দেখো এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, সিটাও কনস্ট্যান্ট। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে করি এইচ নিউ, ওকে, বা এইচ সি যদি আমরা লিখি, তাহলে হচ্ছে তোমার এখানে তাহলে ওটা না করে সিটা যদি আমরা মাল্টিপ্লাই না করি, তাহলে 1/λ, তো তাহলে সি মাল্টিপ্লাই করে দাও, সি মাল্টিপ্লাই সি বাই ল্যামডা সমান হচ্ছে, হ্যাঁ ওকে, তাহলে সি বাই ল্যামডা মানে হচ্ছে নিউ, তার মানে এইচটা এখানে মাল্টিপ্লাই করারই দরকার নেই। ওকে, তাহলে পুরো একটা কনস্ট্যান্ট আসছে দেখো এখানে, এই যে কনস্ট্যান্ট আসছে, আর তো একটা রিডবার কনস্ট্যান্ট, সি কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, তার মানে এখানে রুট নিউ ইকুয়াল টু, ধরো কনস্ট্যান্টটা ক্যাপিটালাইজ হচ্ছে, ইনটু জেড স্কোয়ার, তার মানে কত আসছে, রুট অফ নিউ সমান আসছে এ স্কোয়ার, এখানে দেখো স্কোয়ার চলে আসছে কারণ এখানে এই রুট করছি, তার মানে আচ্ছা, তাহলে এটাকেও করতে হবে জেড স্কোয়ার, মানে হচ্ছে রুট অফ এ বা এটাকে স্কোয়ার ধরে নিই, এই কনস্ট্যান্টটাকে স্কোয়ার ধরে নিই, তাহলে ঝামেলা শেষ হয়ে গেল। তাহলে এ ইন্টু জেড, তার মানে দেখো আসছে কত, রুট নিউ প্রপোর্শনাল টু জেড।
এরপর ওই যে যেটা বিটা আসছে, বি যে টার্মটা আসছে স্ক্রিনিং ইফেক্টটা, সেটা কি জন্য আসছে দেখো। ধরো যে কে সেল আমরা কনসিডার করলাম, এখানে নিউক্লিয়াস আছে, তো এটা কে সেল, তারপর একটা ধরো এল সেল। এটা এখন দেখো কে সেলে দুটো ইলেকট্রন, এই দুটো ইলেকট্রনের একটা তো অবশ্যই তোমাকে জাম্প করে বেরিয়ে যেতে হবে। ধরো তাহলে এটা কি হয়ে গেল, হোল হয়ে গেল, কারণ ওইটা ফিল আপ করার জন্য তো আপার ডিরেকশনের সঙ্গে ওটা আসবে, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক আসছে, ক্লিয়ার, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক আসছে এখানে। তাহলে এখানে ফিল আপ করার জন্য কোনো ইলেকট্রন আসবে। তাহলে দেখো এখন এখানে একটা ইলেকট্রন আছে, আর এল কক্ষের কতগুলো আছে, সবগুলো আছে এল এর। এ কি করবে, একটা পর্দার মতো বিহেভ করবে, কারণ কি এই যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো এবং নিউক্লিয়াসের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, সেই অ্যাট্রাকটিভ ফোর্সটা, এটাকে আমরা ইমেজ প্রবলেম বলি, তো একটা স্ক্রিনের মতো ইফেক্ট করবে। এবং তার চার্জ মানে নিউক্লিয়াসের চার্জটা মানে ইফেক্টিভ চার্জ কত হয়ে যাবে না, Z-1 হয়ে যাবে। মানে অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের চার্জ কি Z × E করি, জেড প্রোটন থাকে আর জেড হচ্ছে নিউট্রন থাকে, তাহলে নিউট্রন তো চার্জলেস, এই জন্য Z × প্রোটন, আর প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ কি হয়, সমান হয়। তাহলে Z × E ইন জেনারেল কন্ডিশনে চার্জ থাকে যখন আমরা কুলম্বস ল অ্যাপ্লাই করছি। এখন এই কুলম্বস ফোর্স যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ZE হবে × E। তাহলে এখন তার যে ইফেক্টিভ চার্জ, দেখো ইফেক্টিভ চার্জ আসবে কত, Z-1 × E। তাহলে Z-1 অর্থাৎ জেড এর জায়গায় যদি আমরা Z-1 পুট করি, মানে তোমার কোথায় ভ্যালু, আচ্ছা এখানে দেখো এই যে জেড যেটা আছে, তাহলে Z-1 এই জায়গাতে যদি আমরা Z-1 পুট করি তার ভ্যালুটা, এবং তাকে যদি আমরা কারেকশন ফ্যাক্টর হিসাবে আনি, তখন এই বি ফ্যাক্টরটা আসবে। মানে বি ফ্যাক্টর না, এটা 1 আসবে এখন, কারণ যেহেতু আমরা জাস্ট কে আর এল দিচ্ছি। কিন্তু যখন পুরো ইন জেনারেল করবো, মানে ফর হাইড্রোজেন অ্যাটম বলতে পারি, বা কে আলফা লাইনের জন্য এই বি এর মানটা কত, 1 আসবে। ক্লিয়ার, যখন তোমাদের এর ক্ষেত্রে বলবে তার ক্ষেত্রে আমরা বি এর মানটা 1 ধরি, যেখানে 1 আসছে, মানে সেই দুটো খেলার ক্ষেত্রে, অন্য সেলের ক্ষেত্রে বি এর ভ্যালু কিন্তু আবার চেঞ্জ হবে। বি এর ভ্যালুটা আবার চেঞ্জ আসবে। তাহলে এখানে রুট নিউ প্রপোর্শনাল টু Z-B, এটা হচ্ছে আমাদের মোজলে ল। ওকে, থ্যাঙ্কস টু অল। এই পর্যন্ত ভিডিও। আর ভিডিও শেষে অবশ্যই বলা কি, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে, কমেন্ট তো অবশ্যই করবে, কীভাবে কি বুঝতে পারছো বা না পারছো। থ্যাঙ্কস টু অল।